তো ছবিটি শুরু হয় জেসনকে দিয়ে, একজন বিখ্যাত খুনি যাকে মানুষ মানব দানব বলতে শুরু করেছিল, কারণ তাকে হত্যা করা কেবল কঠিনই ছিল না, অসম্ভবও ছিল। এর পেছনের কারণ জানতে মার্কিন সেনাবাহিনী অবশেষে তাকে ধরে ফেলতে সক্ষম হয়। তাকে বেশিক্ষণ বন্দি করে রাখা সম্ভব ছিল না, তাই বিজ্ঞানীরা রাসায়নিক ব্যবহার করে তাকে গবেষণা কেন্দ্রের ভিতরে জমাট বাঁধেন এবং তার উপর নজর রাখার জন্য একজন প্রহরী রাখেন। কিন্তু তার চোখ প্রহরীকে খুব বিরক্ত করছিল, তাই প্রহরী তাকে পর্দা দিয়ে ঢেকে দেন। গবেষণা কেন্দ্রের ভেতরে আমরা বিজ্ঞানী রোয়ানকেও দেখতে পাই, যিনি জেসনকে নিয়ে গবেষণা করা বোকামি বলে মনে করেন, কারণ এই সময়ে অনেক লোকের মৃত্যুর আশঙ্কা ছিল। সে গিয়ে সিনিয়র বিজ্ঞানীর সাথে কথা বলে এবং বলে যে যদি জেসনকে এখন গ্রেফতার করা হয়ে থাকে তাহলে আমাদের তাকে হত্যা করা উচিত। কিন্তু সিনিয়র বিজ্ঞানী তাকে ব্যাখ্যা করেন যে জেসনের এত গুরুতর ক্ষত দ্রুত নিরাময়ের ক্ষমতা নিয়ে আমাদের কেবল গবেষণা করা দরকার, এবং এই ক্ষমতা আমাদের সৈন্যদের মধ্যে স্থাপন করতে হবে যাতে আমাদের সেনাবাহিনী আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। তোমার উদ্দেশ্য পূরণ না করে জেসনকে হত্যা করা বুদ্ধিমানের কাজ নয়। এখন সে রোয়ানকে ছেড়ে তার অনেক সৈন্য নিয়ে জেসনের কাছে যায়, কিন্তু সে অবাক হয়ে যায় যখন দেখে যে জেসন আসলে ওই পর্দার আড়ালে ছিল না, বরং তাদের নিজস্ব সৈনিক। তারা তাকে কোথাও খুঁজে পাওয়ার আগেই জেসন পর্দার আড়াল থেকে আবির্ভূত হয় এবং সে মানুষকে নির্মমভাবে হত্যা করতে শুরু করে। তাকে থামানোর জন্য সমস্ত সৈন্য তার উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু কোনো গুলিই তার কোনো ক্ষতি করেনি। জেসনকে যে শিকল দিয়ে বাঁধা ছিল তা মুচড়িয়ে এসে তার দিকে গুলি চালানো সৈনিককেও ধরে ফেলে এবং অন্যদিকে হাতে থাকা ছুরিটি দিয়ে সে অন্য একজন সৈনিককেও হত্যা করে। সমস্ত সৈন্য মারা যাওয়ার সাথে সাথেই সেখানে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানী খুব ভয় পেয়ে যান এবং এখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু জেসন পেছন থেকে তার দিকে তার ছুরি ছুঁড়ে মারেন, যা বিজ্ঞানীর শরীরে পিছন থেকে বিদ্ধ হয় এবং তাকে হত্যা করে। এখন এখানে আর কেউ অবশিষ্ট ছিল না। বাইরে দাঁড়িয়ে থাকা রোয়ানি কেবল চিৎকার শুনতে পেল। সে ভয় পেয়ে গিয়েছিল। সে ভেতরে যাওয়ার আগেই একজন সৈন্য তার সামনে পড়ে যায়। সে সুবিধা কেন্দ্রের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সে মৃত্যুর কাছাকাছি ছিলেন। সে রোয়ানকে পাড়াতে বলে, কারণ এখন জেসন তার দিকে শিকারি চোখে তাকাচ্ছিল। সে একই সৈনিকের বন্দুক তুলে নেয় এবং সাহসের সাথে জেসনের দিকে ক্রমাগত গুলি চালায় এবং তাকে পিছু হটতে বাধ্য করে। পিছু হটার সময় হঠাৎ জেসন সেই একই পদে চলে যায় যেখানে সে জমে গিয়েছিল। সময় নষ্ট না করে রোয়ান দ্রুত সেই পদটি তালাবদ্ধ করার চেষ্টা করছিল। ঠিক তখনই জেসন ভেতর থেকে জোর করে তার ছুরিটি বের করে আনে, যার ফলে পদটি ভেঙে যায় এবং ছুরিটি রোয়ানের শরীরের ভেতরে আটকে যায়। এই পদটিও অ্যাক্টিভ হয়ে যায় এবং এর থেকেও হিমায়িত গ্যাস বেরিয়ে আসতে শুরু করে, যার কারণে জেসন জমে যেতে শুরু করে। গুলির শব্দে পুরো স্থাপনাটি তালাবদ্ধ হতে শুরু করে এবং রোয়ান এখান থেকে বেরিয়ে আসার আগেই স্থাপনাটি সম্পূর্ণরূপে সিল করে দেওয়া হয়। পডের গ্যাস বন্ধ করার কেউ থাকে না। পডের ভেতর থেকে জেসন যে ছুরিতে আঘাত করেছিল তার কারণে পডের গ্যাসগুলো বেরিয়ে আসতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই পুরো সুবিধায় ছড়িয়ে পড়ে এবং রোয়ান ওই গ্যাসগুলোর কারণে এখানে জমে যায়। আচ্ছা, এখন দৃশ্যপট বদলে গেছে এবং আমাদের আজ থেকে 450 বছর আগে সময় দেখানো হয়েছে। এটা প্রকাশ পায় যে মানুষের দ্বারা ছড়ানো প্রদূষণের কারণে এই সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে গেছে এবং এখন এই পৃথিবীতে কেউ বাস করে না। সমস্ত মানুষ পৃথিবী 2 নামের অন্য গ্রহে চলে গেছে। 445 বছর পরে পৃথিবী 2 থেকে একটা দল এই পৃথিবী পরিদর্শন করতে আসে, কারণ তাদের আবার পৃথিবী ঠিক করার উপায় খুঁজে বের করতে হবে এবং একই সাথে তাদের এই পৃথিবী সম্পর্কে অনেক কিছু জানতে হবে। এই সময় তারা সেই সুবিধাটাও খুঁজে পায় যেখানে জেসনের সাথে বিজ্ঞানী রোয়ানও হিমায়িত ছিলেন, যাকে দেখে পুরো ক্রু খুব উত্তেজিত হয়ে পড়ে, কারণ তারা জানতে পারে যে রোয়ান এখনও বেঁচে আছে। এটা অবাক করার মতো ছিল, কিন্তু এটা ঘটেছিল কারণ তাদের দেহের তাপমাত্রা নিখুঁত ছিল, যা তাদের আয়ু অনেক বাড়িয়ে দিয়েছিল। ক্রু লিডার রোয়ানের সাথে জেসনের মৃতদেহ মহাকাশযানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং যখন তারা পডের দরজা খুললেন তখন জেসনের হাতে ধরা ছুরিটি হঠাৎ করেই পড়ে গেল এবং তাদের এক সঙ্গের পুরো হাত তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ছেলেটি জোরে চিৎকার করে। তারা জেসনের দেহ সামলায় এবং তারা দ্রুত সেই ছেলেটিকে একটি ব্যথানাশক ইঞ্জেকশন দেয়। ঠিক আছে, তারপরে তারা উভয় দেহকেই তাদের শাটালে নিয়ে যায়
যেই ছেলেটির হাত কেটে ফেলা হয়েছিল তাকে একটা বিছানায় শুইয়ে দেওয়া হয়, যা অল্প সময়ের মধ্যেই তার বাহু পুনর্জীবিত করতে শুরু করে। কারণ এটা ছিল ন্যানোবট সহ অটোডক বিছানা, যা একটা মানুষ বা যে কোনো প্রাণীর যে কোনো অংশ পুনর্জীবিত করতে পারে। অন্যদিকে আমাদের রোয়ান 1কে দেখানো হচ্ছে ল্যাব 1-এর ভেতরে অনেক স্ক্যান করার পর তাকেও ন্যানোব্যাটের বিছানায় শুইয়ে রাখা হয়েছিল এবং তার চেতনা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছিল। যখন ল্যাব 2-এর ভেতরে জেসনের উপর গবেষণা করা হচ্ছিল এবং সবাই খুব অবাক হয়ে দেখল যে জেসনের শরীরের ভেতরে একটি খুব ছোট মস্তিষ্ক ছিল যা তার শরীর নিয়ন্ত্রণ করছিল, এখানে এই বিজ্ঞানী জেসনের চোখের নমুনা বের করেন, যা খুব ভানাভাবে ক্ষতিগ্রস্ত ছিল। অন্যদিকে আমরা দেখতে পাই যে রোয়ানও জ্ঞান ফিরে পায় এবং সে তার জ্ঞান ফিরে পায়, কিন্তু তার চারপাশে অপরিচিতদের দেখে আতঙ্কিত হয় এবং এখানে সে বিজ্ঞানীকে চড়ও মারে এবং বিজ্ঞানী তাকে শান্ত করেন এবং এই সময় এবং গবেষণাগারের ভবিষ্যৎ পরিস্থিতি ব্যাখ্যা করার চেষ্টা করেন, কারণ সে গত 450 বছর ধরে অজ্ঞান ছিল। এই কথা শুনে বিজ্ঞানীরাই নিজেরা অবাক হয়ে গেল। এই মুহূর্তে ক্রু লিডার আর্থ 2-এর সাথে যোগাযোগ করেন এবং তাদের খবর দেন যে তাদের 450 বছর বয়সী মা এখনও বেঁচে আছেন। তারা ভেবেছিল যে সেখানকার লোকেরা তাদের দেখার জন্য অনেক টাকা দেবে, কিন্তু সেখানে বসে থাকা ব্যক্তি তাকে বলে যে বৃদ্ধদের পুনরুজ্জীবিত করার প্রযুক্তি এখন খুবই সাধারণ হয়ে উঠেছে। এই জিনিসগুলি দেখার জন্য বা কোনো প্রাচীন ব্যক্তিকে দেখার জন্য কেউ টাকা দেবে না। আপনার কেবল আপনার গবেষণায় এগুলি ব্যবহার করা উচিত। হ্যাঁ, অবশ্যই জেসন সেই সময়ের একজন কুখ্যাত খুনি ছিল। তাকে হত্যা করা অসম্ভব ছিল। হয়তো মানুষ তার মৃতদেহ দেখার জন্য একটু উৎসাহ দেখাবে। অন্যদিকে আমরা আবার সেই একই বিজ্ঞানীকে দেখতে পাই যিনি জেসনের উপর গবেষণা করছিলেন। যখন সে জেসনের মুখোশ খুলে তার মুখোশটি দেখতে পেল, তখন তার মুখোশটি মারাত্মকভাবে পুড়ে গেছে, তাকে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল। এই কারণেই সে তার মুখোশটি তার মুখে ফিরিয়ে দেয় এবং তার ক্ষুদ্র মস্তিষ্ক নিয়ে গবেষণা শুরু করে। এই সময় সে একবার বা দুবার সন্দেহ করে যে জেসন জ্ঞান ফিরে পাচ্ছে, কিন্তু সে এটিকে উপেক্ষা করে ভেবে যে এটি তার হ্যালুসিনেশন, কারণ জেসন মারা গিয়েছিল। কিন্তু আমাদের দেখানো হয় যে তার হাত বাস্তবে নড়ছে, সে জীবনে ফিরে আসছে, কারণ এই সময় তারা জেসনকে একটি ন্যানোটেক বিছানায় শুইয়েছিল যা তার ভিতরে জীবন ফিরিয়ে এনেছিল। হঠাৎ সে কারো ঘুম থেকে ওঠার শব্দ শুনতে পায় এবং পিছনে ফিরে তাকাতেই দেখে জেসন সত্যিই আর সেই বিছানায় নেই। সে চারপাশে তাকালো এবং হঠাৎ জেসন তাকে পিছন থেকে ধরে ফেলে এবং সে তাকে প্রায় মেরে ফেলতে যাচ্ছিল। নিজেকে বাঁচানোর জন্য এই মেয়েটি বাইরে থেকে সাহায্যের জন্য চিৎকার করার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। এবার জেসন তাকে চুল ধরে ধরে তার মুখ তরল নাইট্রোজেনে ঢেলে দেয়, যার ফলে তার মুখ জমে যায়। এরপর জেসন তার মাথা বের করে একটি টেবিলে আঘাত করে এবং এইভাবে এই মেয়েটি মারা যায়। এরপর জেসন এখান থেকে তার ছুরি তুলে নেয় এবং অন্যদের হত্যা করতে বেরিয়ে যায়, যা সে আগে করত। অন্যদিকে এখন আমাদের দেখানো হয়েছে ক্রু লিডার, যিনি একজন বিজ্ঞানী ছিলেন এবং এই সময় তিনি রোয়ানের জন্য খাবার নিয়ে এসেছিলেন। খাবার পরিবেশনের সময় তারা কথা বলে এবং ক্রু লিডার জেসন সম্পর্কে জিজ্ঞাসা করে। তারপর রোয়ান বলে যে সে খুবই বিপজ্জনক খুনি, যাকে হত্যা করা অসম্ভব, কারণ তার কাছে গুরুতর ক্ষত সারানোর ক্ষমতা আছে। কথোপকথনের সময় রোয়ান জানতে পারে যে তারা জেসনকেও এখানে এনেছে, যার কারণে সে রেগে গিয়ে বলে যে তুমি জানো না সে কতটা বিপজ্জনক। তারপর এখানে নেতা তাকে বলে যে সে মারা গেছে, যার উপর মেয়েটি বলে যে আমি এর প্রমাণ চাই। এই লোকেরা তাকে সেই ঘরে নিয়ে যায় যেখানে তারা জেসনকে বিছানার সাথে বেঁধে রেখেছিল, কিন্তু এখন জেসন সেখানে ছিল না এবং এটি দেখে সকলে হতবাক হয়ে যায়। এই ল্যাবের ভেতরে এই সময় কেবল সেই মেয়েটির মৃতদেহ ছিল যাকে জেসন কিছুক্ষণ আগে হত্যা করেছিল এবং এটি দেখে সকলের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখানে রক্ষীরা দ্রুত পুরো ল্যাবটিকে লকডাউন করতে বলে এবং তারা সবাইকে ল্যাব 1 স্থানান্তরিত করতে বলে, যেখানে রোয়ানকে রাখা হয়েছিল। আমরা ল্যাব 2-তে জেসনকে দেখতে পাই, যে এখন কাছের একটি কেবিনে ঢুকছে, যেখানে এক দম্পতি তাড়াহুড়ো করে ল্যাব 1 ছেড়ে ল্যাব 2-তে যাবার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু জেসন তাদের পর্যাপ্ত সময় দেয় না। সে তার বড় ছুরিটি ছেলেটির শরীরে আঘাত করে, যার রক্ত তার সঙ্গীর মুখে লেগে থাকে এবং সে ভয় কাতর হয়ে পড়ে। জেসন ছেলেটিকে এখান থেকে টেনে নিয়ে যায়, আর সেই মেয়েটি আতঙ্কিত হয়ে সবার কাছে ছুটে যায় এবং তাদের বলে যে জেসন তার সঙ্গীকে কত নির্মমভাবে ছুরিয়াঘাত করেছে। এখন সার্জেন্টও বুঝতে পেরেছিল যে জেসন কতটা বিপজ্জনক। সে তার পুরো বাহিনীকে জেসনকে হত্যা করতে নির্দেশ দেয়, কিন্তু এখানকার ক্রু লিডার জেসনকে হত্যা করতে চাইছিল না, কারণ তার কাছে জেসনকে আর্থ 2-তে নেবার জন্য ভালো পরিমাণ অর্থ ছিল। সে সার্জেন্টকে প্রস্তাব দেয় যে
তুমি সেই টাকার অর্ধেক নিতে পারো। সার্জেন্ট তার কথা সম্মত হন, কারণ তিনি ছিলেন নেতা। কিন্তু তারপর যখন সার্জেন্ট তার ঘরে যান, তখন তিনি সমস্ত সৈন্যকে জেসনকে আবার হত্যা করতে নির্দেশ দেন, কারণ তিনি জানতেন যে জেসনের বেঁচে থাকা ঠিক হবে না। এখানে আমাদের দেখানো হচ্ছে যে এই সময় দুজন সৈন্য বড় দানবের সাথে লড়াই করছিল। একজন সৈনিক এক গুলিতেই একটি দানবকে হত্যা করতে সক্ষম হয়, কিন্তু সে জানত না যে অন্য দানবটিও তার পিছনে রয়েছে। তারপর তার অন্য সঙ্গী পিছন থেকে এই দানবটিকে গুলি করে এবং তারপর আরেকজন খুনি একই ঘরে প্রবেশ করে, আর সে ছিল জেসন। সে এখানকার সব মানুষকে ধরতে গিয়ে হত্যা করছিল। এই সকল মানুষ বিভ্রান্ত ছিল যে এই খুনি কোথা থেকে এলো, কারণ তারা এই সময় একটি সিমুলেশন গেম খেলছিল এবং গেমে দানবদের হত্যা করছিল, এবং এই গেমে জেসন নামে কোনো খুনি ছিল না। তখন তারা বুঝতে পারল যে তাদের সিমুলেশন গেমের ভেতরে সত্যিই অন্য কেউ ঢুকে পড়েছে। এই লোকেরা যখন তাদের মাথা থেকে তাদের ডিভাইসগুলো সরিয়ে নিল, তারা লক্ষ্য করল যে সত্যিই জেসন ছিল যে এখানকার লোকদের হত্যা করছিল। এইটা দেখে যে ছেলেটির হাতও কেটে ফেলা হয়েছিল, সে তৎক্ষণাৎ জেসনকে হত্যা করার জন্য পিছন থেকে আক্রমণ করে, কিন্তু জেসন এক দ্রুত পদক্ষেপে তাকে পিছন থেকে সামনে টেনে নিয়ে যায় এবং অবশেষে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং হত্যার পর মাটিতে ফেলে দেয়। সে অন্য লোকটিকে থাপ্পড় মেরে এবং দেওয়ালে ধাক্কা মেরে হত্যা করে। এইখানে জেসনকে খুঁজতে যাওয়া সৈন্যরা যখন খেলার ঘরে এসে দুজনের মৃতদেহ দেখে, তখন তারা তৎক্ষণাৎ সবাইকে সতর্ক করে দেয়। এই গেমিং জোনের পাশের ঘরে আমরা একজন ইঞ্জিনিয়ারকে দেখতে পাই, যিনি কানে হেডফোন লাগিয়ে তার কাজে ব্যস্ত ছিলেন। সে কারো কথা শুনতে পাচ্ছিল না, কিন্তু হঠাৎ সে আয়নায় তার পিছনে জেসনকে দেখতে পায় এবং সে প্রতিক্রিয়া করতে পারার আগেই পিছন থেকে গুলি ছোড়া হচ্ছে, যা ক্যাপ্টেন জেসনকে হত্যা করার জন্য গুলি করছিলেন। এত গুলি ছোড়ার পর তারা ভেবেছিল জেসন নিশ্চয়ই মারা গেছে, কিন্তু গুলি থামানোর পর তারা দেখতে পায় যে জেসন সেখান থেকে পালিয়ে গেছে এবং ইঞ্জিনিয়ারও সেখানে নেই। এই হতবাক এবং চিন্তিত লোকেরা এখন জেসনকে খুঁজতে শুরু করে, যেখানে জেসন তাদের ঘরে ছিল এবং নীরবে মানুষ হত্যা করছিল। প্রথমে সে একজন সৈনিককে ধরে তার চাপাতি দিয়ে হত্যা করে, তারপর সে আরেকজন সৈনিককে ধরে তার ঘাড় মটকায়। এরপর সে তৃতীয় সৈনিকের সামনে আসে। এই সৈনিকটি একটু সাহসী ছিল, তাই সে কিছুক্ষণ জেসনের সামনে দাঁড়াতে পেরেছিল। সে জেসনকে 2-3 বার আঘাতও করেছিল, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি, কারণ জেসন তাকে ঘুষি মেরে ফেলে এবং সে মারা যায়। এখন অগ্রসরমান সৈন্যরা যখন এই সৈনিকদের মৃতদেহ দেখতে পায়, তারা তৎক্ষণাৎ তাদের ক্যাপ্টেনকে এই বিষয়ে অবহিত করে এবং ক্যাপ্টেন তাদের দ্রুত এগিয়ে যাওয়ার এবং তাদের মিশন সম্পন্ন করার নির্দেশ দেয়। এর মানে হলো সে জেসনকে হত্যা করতে বলছে। মেয়েটি এগিয়ে যায় এবং জেসনকে খুঁজতে থাকে, কারণ সে তার ক্যাপ্টেনের কাছ থেকে আদেশ পায়, কিন্তু জেসন তার পিছনে ছিল, যে তৎক্ষণাৎ তার ছুরিটি তার ঘাড়ে রেখে ক্ষতবিক্ষত করে। মেয়েটি তখন মারা যায় না, কিন্তু রেডিওর মাধ্যমে তার ক্রু সদস্যদের সাহায্যের জন্য ডাকে। সে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য সাহায্য চাইছিল না, বরং জেসনকে ধরার জন্য, এবং এটি করার সাথে সাথে সে নিজেই মারা গেল। তার অবস্থান জানানোর কারণে আরেকজন সৈনিক এখানে এসেছিল, যার হাতে ছিল একটি অত্যন্ত উন্নত প্রযুক্তির অস্ত্র। সেই বন্দুক দিয়ে বারবার গুলি করে জেসনকে পিছনের দিকে ঠেলে দেয় এবং অবশেষে জেসন একটি হুকের উপর পড়ে যায়, যা তাদের দ্বারা বিছানো একটি ফাঁদ ছিল। দ্বিতীয় সৈনিকটি তৎক্ষণাৎ মেশিনের সাথে সংযুক্ত হুকটি তুলে নেয়, আর তারা সবাই উদযাপন করে যে তারা জেসনকে ধরে ফেলেছে। জেসনকে ল্যাবের ভেতরে আনার আগেই জেসন তৎক্ষণাৎ হুক থেকে লাফিয়ে পড়ে এবং পিছন থেকে সৈনিকের উপর আক্রমণ করে তাকে হত্যা করে। এখন ক্যাপ্টেন, যিনি সকলের দেওয়া রিপোর্ট নেওয়ার পর জেসনকে ধরতে এখানে এসেছিলেন, তিনি দেখতে পান যে এটি জেসন নয়, বরং তার নিজের সৈনিকই আটকা পড়েছে, এবং এইভাবে তিনি জানতেন যে তার প্রায় সমস্ত সৈন্যও নিহত হয়েছে, এবং তিনি জেসনের সাথে লড়াই করার জন্য তার সামনে আছেন, এবং জেসনকে খুঁজে পাওয়ার আগে জেসনও এখনও বেঁচে আছেন। জেসন তাকে পিছন থেকে আক্রমণ করে দেয়ালে পিটিয়ে দেয়। সে তার বড় ছুরি দিয়ে ক্যাপ্টেনের শরীরে 1 বার, 2 বার এবং 3 বার আঘাত করে, কিন্তু ক্যাপ্টেন তাকে উত্তেজিত করে বলে যে এই আক্রমণে আমার কিছুই হবে না। এই কথা শুনে জেসন তাকে বারবার আক্রমণ করে হত্যা করে। এখন সবাই বুঝতে পারল যে জেসনের বিপদ বেড়ে গেছে। তার হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য এই লোকেরা সিদ্ধান্ত নেয় যে তারা অন্য পটে যাবে এবং দ্রুত সেই পটের মাধ্যমে জেসনের হাত থেকে নিজেদের বাঁচাবে। তারা সকলেই একটি স্পেস শাটলে ওঠার চেষ্টা শুরু করে এবং বসার পর এটিকে এখান থেকে সরিয়ে নেওয়ার আগে জেসন হঠাৎ সেই পাইলটের পিছনে আসে। সে সেই পাইলটকে হত্যা করে এবং সে একই স্পেসশিপে শাটলটি বিধ্বস্ত করে এবং এটির নিয়ন্ত্রণ নেয়, যার কারণে স্পেসশিপের অনেক সিস্টেম ধ্বংস হয়ে যায়।
মনিটরে তারা সবাই তাদের মহাকাশযানের ধ্বংসের দিকে তাকিয়েছিল। তারা জানত যে 15 থেকে 20 মিনিটের মধ্যে এই মানুষগুলো প্রাণ হারাবে। নেতা তার যোগাযোগ কর্মকর্তাকে সাহায্যের জন্য কাছের যে কোনো জাহাজের সাথে যোগাযোগ করতে বলেন, কিন্তু তারা জানতে পারেন যে জাহাজটি এখানে পৌঁছতে 20 মিনিট সময় লাগবে এবং তাদের কাছে মাত্র 15 মিনিট সময় ছিল। তারা তখনও কথা বলছিল, ঠিক তখনই কেউ তাদের চেম্বারের দরজায় জোরে আঘাত করতে শুরু করে। তারা সবাই ভয় পেয়ে গেল এবং জানত যে তাদের পিছনে জেসন থাকবে, তাই তারা দরজা খুলল না। তারপর জেসন কাঁচের জানালা ভেঙে তাদের চেম্বারে প্রবেশ করে। এখন তাদের জীবন বাঁচানোর জন্য ক্রুয়েরা সেই চেম্বারটি অন্য একটিতে ছেড়ে দেয়। যখন নেতা পিছনে থাকে, যিনি জেসনের সাথে মোকাবিলা করার চেষ্টা করেন যে যদি আপনি আমাকে হত্যা না করেন তাহলে আমি আপনাকে আর্থ 2-এ নিয়ে যেতে পারি এবং আপনাকে প্রচুর অর্থ এবং খ্যাতি দিতে পারি, কিন্তু জেসনের এই সমস্ত কিছুর প্রয়োজন ছিল না। এই লোকেরা যারা অন্য কক্ষে চিন্তিত ছিল যে এই মহাকাশযানটি কিছুক্ষণের মধ্যেই ধ্বংস হয়ে যাবে এবং জেসনের জন্যও বিপদ, তাই ইঞ্জিনিয়ার তাদের এই দুটি বিপদ মোকাবিলা করার জন্য স্পেস শাটলে ফিরে যাওয়ার ধারণা দেয়, যা জেসন ইতিমধ্যে এখান থেকে যেতে দেয়নি। মহাকাশযানটি জাহাজ থেকে আলাদা হয়ে যেত এবং মহাকাশযানটি ধ্বংস হলেও তাদের জীবন রক্ষা পেত এবং জেসন এতে মারা যেত এবং ক্রুরা জীবিত পৃথিবীতে পৌঁছে যেত। কিন্তু এখন সমস্যা হলো, মহাকাশযানে একটি সামান্য সমস্যা ছিল, যা ঠিক করার জন্য ইঞ্জিনিয়াররা এর ভেতরে যান এবং এই বাকি মেয়েরা মহাকাশযান থেকে বাকি ক্রু সদস্যদের মহাকাশযানে আনার জন্য কাজ করে এবং এখানে একটি হিউম্যানয়েড রোবট তৈরি করা একটি ছেলে এটিতে কিছু পরিবর্তন করতে শুরু করে যাতে এটিকে আরও শক্তিশালী করা যায়। এখানে রোয়ান স্পেস শাটলের দিকে যাবার সময় একজন সৈনিককে মৃত দেখতে পায় এবং সে তার বন্দুকটি উঠিয়ে নেয় যাতে জেসন তাদের সামনে আসে, তাহলে তারা তার সাথে লড়াই করতে পারে। এখানে রোয়ান কারণ নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিল। তার মনে হচ্ছিল এখানে কেউ বেঁচে আছে যাকে সে পরীক্ষা করতে চাইছিল, কিন্তু সেই সাথে মেয়েরা ভয় পেয়ে গিয়েছিল। সে ওই মেয়ে দুটোকে স্পেস শাটলের দিকে যেতে বলে এবং যখন সে নিজেই পরীক্ষা করতে এগিয়ে যায় তখন সেই ক্যাপ্টেনকেই জেসন পুরোপুরি মারতে পারেনি। তার অবস্থা এখন আরও খারাপের দিকে যাচ্ছিল, সে মারা যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল। কিন্তু রোয়ান তাকে বলে যে তুমি সাহস হারিও না, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে এখান থেকে নিতে আসব এবং আমরা আর্থ 2-এর উদ্দেশ্যে রওনা হব। রোয়ান এখন তার অন্যান্য সঙ্গীদের কাছে যায় এবং তাদের অনুরোধ করে যে আমাদের ক্যাপ্টেনকে এই শাটালি নিয়ে আসতে হবে। অন্যদিকে আমাদের দেখানো হয় যে তারাও সংকেত পায় যে ইঞ্জিনিয়ার মহাকাশযানটি ঠিক করে ফেলেছেন। সবাই শাটালের দিকে এগিয়ে যাওয়ার আগেই শাটালের ভিতরে আমাদের দেখা যে কেউ হঠাৎ পাইলটের কাটা মাথাটি ইঞ্জিনিয়ারের সামনে এনেছে এবং জেসন ছাড়া আর কেউ নয়, যে এখন ইঞ্জিনিয়ারকে ধরে ফেলে এবং এখানে তৈরি বৈদ্যুতিক স্পাইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। এটা দেখে শাটলের অপর প্রান্তে উপস্থিত একটি মেয়ে খুব ভয় পেয়ে যায় এবং সে কাউকে শাটলে না এনে এই শাটলের দরজা বন্ধ করে দেয়, যদিও সবাই তাকে অনুরোধ করে যে তাদেরও ভেতরে ঢুকতে দিন, কিন্তু সে কারো কথা শোনেনি এবং সে শাটলটি খুব তাড়াতাড়ি চালু করে, যার কারণে শাটলটি তাদের মহাকাশযানের সাথে সংঘর্ষ পড়ে এবং ধ্বংস হয়ে যায়। তারা সকলেই ভাবছিল যে জেসনকে স্পেস শাটলের ভেতরে হত্যা করা হয়েছে, কিন্তু সে এখন একই স্পেসশিপের ভেতরে ছিল এবং এই তিনজনের সামনে এসে পড়েছিল। তারা ভেবেছিল যে এখন মৃত্যু তাদের সামনে এবং কেউ তাদের বাঁচাতে পারবে না, কিন্তু তারপর তাদের চতুর্থ সঙ্গী তাদের কাছে আসে যে তার রোবটটি পরিবর্তন করেছিল। তার কাছে এখন এমন বন্দুক ছিল যা যে কাউকে হত্যা করতে পারে এবং এবার সে জেসনের সাথে লড়াই করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল। কিন্তু তাদের এই ধরনের চিন্তাভাবনা তাদের জন্য বোকামি ছিল, কারণ জেসন যখনই KM-14 দিকে তার ছুরি ছুঁড়ে মারে তখনই সেই রোবটটি প্রথম আক্রমণে পড়ে যায়। এখন জেসন যখন এটি পরীক্ষা করার জন্য এর কাছে যায় তখন KM-14 হঠাৎ পুনরায় সক্রিয় হয়ে যায় এবং তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। সে জেসনকে কাছে আনার জন্য বন্ধ থাকার ভান করল। সে তার হাই ভোল্টেজ বন্দুক দিয়ে জেসনকে এমনভাবে গুলি করল যে জেসন উড়ে গিয়ে এখান থেকে পড়ে গেল। এরপর এই রোবটটি জেসনের দিকে ঝাঁপিয়ে পড়ে এবং তার বন্দুক দিয়ে বারবার তাকে গুলি করতে শুরু করে। এখানে জেসনও একবার বা দুবার নিজেকে তোলার চেষ্টা করে, কিন্তু এই রোবটটি তাকে লাথি মেরে বারবার পড়ে যেতে বাধ্য করে এবং এই সময় সেও তাকে লক্ষ্য করে গুলি করতে থাকে। এবার এই রোবটটি জেসনকে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। সে তার মাথায় বন্দুক তাক করে তার মস্তিষ্ক ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তারপর জেসন নিচ থেকে তাকে আক্রমণ করে এবং এই রোবটটি পড়ে যায়। জেসন রোবটটি শেষ করার আগেই ক্যাপ্টেন পেছন থেকে সাহসীভাবে প্রবেশ করে এবং সে জেসনের কাঁধে একটি ছুরি আঘাত করে। কয়েক মিনিটের জন্য দুর্বল হয়ে পড়ে এবং এরই মধ্যে রোবটটি পুনরুদ্ধারের সময় পায়। KM-14 তাকে আবার আক্রমণ করে এবং তাকে মারধর করে এখান থেকে দূরে পাঠানোর চেষ্টা করে। এখন সে তার বন্দুক দিয়ে এই চেম্বারের দরজা ভেঙে তাকে ল্যাব 1-এ ঠেলে দেয়, যেখানে ন্যানোটেক প্রযুক্তির বিছানা ছিল এবং জেসন একটি বিছানার সাথে ধাক্কা খায়। অবশেষে KM-14 তার মাথায় গুলি করে তাকে হত্যা করতে সক্ষম হয়। অবশেষে তারা জেসনকে হত্যা করতে সক্ষম হয়েছিল। তারা খুব খুশি হয়েছিল।
তাদের বিজয় উদযাপন করার জন্য KM-14 জেসনের নিজের বড় ছুরিটি তার শরীরে ছুঁড়ে মারে এবং ছুরিকাত করে। শেষ পর্যন্ত সমস্ত ক্রু সদস্যরা একটা বড় বিপদ থেকে তাদের জীবন রক্ষা করেছিলেন। তারা তাকে ন্যানো প্রযুক্তির বিছানায় শুইয়ে দেয় এবং তাকে সুস্থ করতে শুরু করে। তারপর অন্যান্য মহাকাশযানের লোকেরা তাদের সাথে যোগাযোগ করে যে তারা তাদের কাছাকাছি এবং তারা তাদের উদ্ধার করতে আসছে। কিন্তু জাহাজটি এখানে পৌঁছাতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণে এই জাহাজটি ধ্বংস হয়ে যাবে। তারপর রোয়ান এই জাহাজের পুরো মানচিত্রটি দেখে জানতে পারে যে এই জাহাজে এমন একটি এলাকা আছে যা সহজেই এই জাহাজ থেকে আলাদা করা যেতে পারে এবং সেই চেম্বারে গিয়ে ক্রুরাও নিজেদের নিরাপদ রাখতে পারে। সময় নষ্ট না করে তারা সেই চেম্বারের দিকে এগিয়ে যায়। যখন ল্যাব 1-এ আমাদের দেখানো হয় যে ন্যানো প্রযুক্তির বিছানায় মারা যাওয়া জেসনটি এখনও সক্রিয় ছিল এবং কেউ এতে মনোযোগ দেয়নি। এই ন্যানোটেক বিছানাটি জেসনকে সুস্থ করতে শুরু করে এবং কাটা অংশগুলিকে লোহার অংশে প্রতিস্থাপন করতে শুরু করে, যার কারণে সে একজন মানুষ এবং একটি রোবটের মিশ্রণে পরিণত হয়েছিল এবং সে আগের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এখানে ক্রুরা সেই চেম্বারে পৌঁছেছিল যেখানে তাদের নিরাপদে থাকতে হয়েছিল। সেই চেম্বারের ভিতরে যাওয়ার আগে তারা চেম্বারের বাইরে কিছু বোমা স্থাপন করতে শুরু করে যাতে শীঘ্রই এই চেম্বারটি মহাকাশযান দ্বারা পৃথক করা হয়ে যায়। বোমা রাখার পর যখন তারা মুক্ত হয় তখন তারা দেখে যে জেসন তাদের সামনে এসে পড়েছে, যাকে KM-14 বলে। যখন সেই রোবটটি তাকে আবার হত্যা করার জন্য তার কাছে যায় তখন জেসন একটি তীব্র আঘাতে তার মাথাটি তার শরীর থেকে আলাদা করে ফেলে। KM-14-এর স্রষ্টা দ্রুত KM-14-এর মাথা ধরে ফেলে। এখানে রোয়ান দ্রুত জেসনের সামনে চলে আসে। জেসন রোয়ানকে গলা চেপে ধরে। অন্যান্য সদস্যরা তাকে বাঁচাতে আসে, কিন্তু জেসন তাদের সাথে লড়াই শুরু করে এবং রোয়ান এই মুহূর্তে পালিয়ে যায়। সময়ের সাথে সাথে এই লোকেরা দ্রুত অন্য কক্ষের ভিতরে প্রবেশ করে এবং এর দরজাও বন্ধ করে দেয়। রোয়ানের জীবন বাঁচিয়ে রাখা মৃত ব্যক্তিটিও দ্রুত বোমাগুলো সক্রিয় করতে সক্ষম হয়, যার কারণে তাদের চেম্বারটি পুরো মহাকাশযান থেকে আলাদা হয়ে যায় এবং আমরা দেখতে পাই জেসন এই বোমার জোরে পিছনে পড়ে যায়। এখন তাদের উদ্ধারের জন্য একটা নতুন মহাকাশযানও এখানে এসে পৌঁছেছে। তাদের মনে হয়েছিল যে তারা জেসনের হাত থেকে পালিয়ে গেছে, কিন্তু তারা জানতো না যে জেসন এখনও তাদের চেম্বারের কাছেই আছে, যে বাইরে থেকে ঘুষি মেরে তাদের চেম্বারে ছিঁড়ে ফেলে এবং ভ্যাকুয়ামের প্রেসারের কারণে সবকিছু এখান থেকে উড়ে যেতে শুরু করে। তাদের কক্ষটিও দ্রুত ধ্বংস হতে শুরু করে। তারা সবাই মহাকাশে পড়ার আগেই ক্যাপ্টেন রোয়ানকে ধরে ফেলে এবং সে তার অন্য সঙ্গীকে ধরে ফেলে, কিন্তু সেটাকে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। এই কারণেই তার সঙ্গী মহাকাশে টেনে নিয়ে যায় এবং মারা যায়। সে এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে ক্যাপ্টেন দ্রুত রোয়ানকে টেনে নিলেন এবং তারা অন্য একটি চেম্বারে চলে গেলেন যেখানে কোনো ভ্যাকুয়াম প্রেসার ছিল না। এখন মাত্র 4 জন ক্রু সদস্য বেঁচে ছিলেন। তারা দেখতে পান যে জেসন এখন তাদেরই জায়গাটিও ধ্বংস করার চেষ্টা করছে, তাই তারা তাদের জীবন বাঁচাতে এখান থেকে পালিয়ে যায়। তারা সেই দরজায় পৌঁছে যেখানে উদ্ধারকারী জাহাজটিও এসেছিল, কিন্তু এখন তাদের চেম্বারের দরজা, যা উদ্ধারকারী জাহাজের সাথে সংযুক্ত ছিল, খুলছিল না। এখানে ক্যাপ্টেন সিদ্ধান্ত নেন যে তিনি প্রস্তুত হবেন, মহাকাশে ঝাঁপ দেবেন এবং বাইরে থেকে জাহাজটি খুলবেন। যখন সে দরজা খোলার চেষ্টা করছিল তখন তারা দেখতে পেল যে জেসন তাদের কাছে চলে এসেছে। এখানকার বিজ্ঞানী জেসনকে বিভ্রান্ত করার জন্য একটি হলোগ্রাফিক সিমুলেশন সক্রিয় করেন, যার কারণে জেসন বিভ্রান্ত হয়ে পড়ে এবং ফাঁদে পড়ে। সে কিছু সময়ের জন্য এইসবের মধ্যে আটকা পড়ে থাকে, কিন্তু শীঘ্রই সেই সমস্ত সিমুলেশন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। বিজ্ঞানী যখন এই জিনিসটি সম্পর্কে ধারণা পান তখন বিজ্ঞানী এখানে আরেকটি সিমুলেশন সক্রিয় করেন, যেখানে তিনি 2টি ভার্চুয়াল মেয়েকে রেখেছিলেন যারা জেসনকে ডাকছিল। জেসনের এইসব মোটেও পছন্দ হয়নি। এই ভার্চুয়াল মেয়েদের দেখার পর সে রেগে যায় এবং সে এই মেয়েদের তাদের স্লিপিং ব্যাগে তুলে নেয় এবং মারধর করার সময় তাদের হত্যা করে। এই সমস্ত কিছুর মধ্যে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেনও সেই দরজাটি খুলতে সফল হয়েছিলেন। এখন দরজা খোলার কারণে এখানে কিছু পরিবর্তন আসার কারণে সেই সিমুলেশনটিও শেষ হয়ে গেছে। তো জেসন এখন তাদের দেখছিল। রোয়ান এবং বিজ্ঞানী দ্রুত সেই উদ্ধারকারী জাহাজের ভেতরে ঢুকতে সক্ষম হয়। এখানে আসার সাথে সাথে তারা বুঝতে পারে যে তারা একই মহাকাশযানে KM-14-এর মাথা রেখে এসেছিল এবং এটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। রোয়ান আবার স্পেসশিপের ভেতরে ছুটে যায়। তারপর সে দেখতে পায় যে জেসন আবার তাদের তাড়া করছে। সে দ্রুত এই উদ্ধারকারী জাহাজের ভেতরে আসে, তার হাত থেকে পালিয়ে যায় এবং পেছন থেকে কেউ দ্রুত এই উদ্ধারকারী জাহাজের দরজা বন্ধ করে দেয় এবং ক্যাপ্টেনই আর কেউ নন যিনি জেসনের সাথে যুদ্ধ করে বাকি সবাইকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
উদ্ধারকারী জাহাজটি মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে আর্থ 2 এর উদ্দেশ্যে রওনা হওয়ার সাথে সাথেই ক্যাপ্টেন পুরানো মহাকাশযানের ভেতরে একটি বোমা ফাটিয়ে দেন। ফলস্বরূপ সেখানে প্রচুর চাপ থাকে এবং রোয়ান দেখতে পান যে একই চাপের কারণে জেসন এখন তাদের উদ্ধারকারী জাহাজের কাছে চলে এসেছে। এখানেও তাদের আক্রমণ করার আগেই ক্যাপ্টেন ব্যাটম্যানের মতো এগিয়ে আসেন। সে তাকে ধরে এখান থেকে নিয়ে যায়। দ্রুত পড়ে যাওয়ার সময় দুজনেরই শরীর জ্বলছিল, যা দেখে রোয়ান এবং সকলেই ভেবেছিল জেসন 2 এবং ক্যাপ্টেন মারা গেছেন। অড 2-তে আমাদের দেখানো হয়েছে যে এক দম্পতি এখানে একটি ভাঙা তারা দেখতে পান, যা আসলে ভাঙা তারা ছিল না, বরং জেসনের মাথা ছিল এবং সে এখানে আরও ধ্বংস ডেকে আনবে কিনা এই রহস্যময় সমাপ্তির সাথে এই গল্পটি এখানেই শেষ হয়।